নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন শ্রদ্ধেয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, জন্মান্তর। সাধারণ লোকে বলতো খান্ডরণী। যারা লেখাপড়া জানে তারা কেউ বলতো দুর্গাবতী, কেউ বলতো লক্ষ্মীবাঈ, অর্থাৎ ঝাঁসির রানী। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ঝাঁসি বাহিনী হওয়া থেকে ওই নামটাই বেশি চলিত হয়েছিল। কিন্তু মুখের সামনে ওসব বলবার সাহস ছিল না কারুর। নিঃসন্তান বালবিধবা এই মেয়েটি যেন আগুনের মতোই সারা জীবন জ্বলছে, এবং অনির্বাণ জ্বলবার পক্ষে সবচেয়ে সুবিধা করে দিয়েছিল তার ভাগ্য। হোমকুণ্ডে অগ্নিস্থাপনের মতো তাকে বিবাহসূত্র চিতুরাজ চাটুর্যেদের বাড়িতে এনে ফেলেছিল। ছোট গ্রাম চিতুরা। বলরাম চাটুর্যে বাড়ির একমাত্র মালিক। সেকালে অবস্থাপন্ন ঘর বলতে যা বোঝায় তাই ছিল চাটুর্যে বাড়ি। চিতুরা গ্রামখানার জমিদার, সত্ত্বে অর্ধেকের অধিকারী, বাগান, পুকুর, ক্ষেত খামার, লোকে বলতো দুধে ভাতে অবস্থা। চিত্রা গ্রামের আয় মাত্র 1000 টাকা, তারই অর্ধেক। কিন্তু সেকালে ধান, চাল, মাছ, দুধের সঙ্গে 500 টাকা কম কি ছিল? বাড়িতে নারায়ণশিলার সেবা, একাধারে লক্ষ্মীনারায়ণ ঘরে বাঁধা। বলরাম চাটুর্যে নিজেও ছিলেন যেমন গোঁড়া ব্রাহ্মণ, তেমনই ছিলেন প্রতাপান্বিত গ্রাম শাসক। জমিদারির অহংকারও কম ছিল না। জীবনে পরের মাটিতে পা দেননি। গ্রাম ছিল তার জমিদারি, সব মাটি তার। গ্রাম থেকে বেরোয় সরকারি সড়ক ধরে চলতেন। সরকারি সড়ক পরের মাটি নয়। গ্রামের বাইরে কোনো পায়ে হাঁটা পথ দিয়ে তিনি কোনো দিন হাঁটেননি। হৈমবতী বলরাম চাটুর্যের দ্বিতীয় পক্ষের নিঃসন্তান পত্নী। স্বামীর স্বভাব এবং সম্পত্তিতে অধিষ্ঠাতা হয়ে হৈমবতী ওই নাম অর্জন করেছেন: খান্ডরণী, দুর্গাবতী, ঝাঁসির রানী। একালে তুখোর ছেলেরা হৈমবতীর বাড়ির পাশ দিয়ে যাবার সময় চিৎকার করে উঠত, মেরি ঝাঁসি নেহি দুঙ্গা। হৈমবতী সেকালের মেয়ে, ইতিহাস পড়েননি, মানে বুঝতে পারেন না, কিন্তু চিৎকারের মাত্রা একটু বেশি হলেই সাড়া দিয়ে ওঠেন। কে রে, কে, কার ছেলে? কথাটার মানে বুঝলেন 1361 সালে। জমিদারি বিলোপ আইন পাশের খবর শুনে হৈমবতী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলেন। কথাটা শুনছেন কিছুদিন থেকেই, কিন্তু তাই বলে ঠিক এই সময় সেদিন কটা ছেলে সমবেত কণ্ঠে চিৎকার করে উঠল, মেরি ঝাঁসি নেহি দুঙ্গা। চমকে উঠলেন তিনি। গোমস্তা হরিহরকে প্রশ্ন করলেন, কথাটার মানে কি বলতে পারো হরিহর? আজ ঠিক এই মুহূর্তে ওদের সমবেত কণ্ঠে উৎসাহিত ধ্বনি শুনে তার সন্দেহ হয়ে গেল। বোধ করি কথাটার সঙ্গে তার কোথাও কোনো একটা সম্পর্ক সূত্র আছে। কথা কয়টা নিছক ছেলেদের খেয়ালের চিৎকার নয়। হরিহর মাথা চুলকে বললে, ওসব শুনবেন না আপনি, কান দেবেন না। তা শুনব না, কিন্তু মানেটা বুঝিয়ে দাও দেখি। মানে না বুঝে তিনি ছাড়লেন না, এবং মানে বুঝে মুখ চোখ লাল হয়ে উঠল। হরিহরের ভয় হলো হয়তোবা হৈমবতী রাগী চেতনা হারিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু তা তিনি গেলেন না। কোনো রকমে আত্মসংবরণ করে তিনি নিজের ঘরে গিয়ে ঢুকলেন। কিন্তু বিকালে নিজে বেরিয়ে ছেলেদের বাপেদের পাড়ায় গিয়ে দাঁড়ালেন, বললেন, শোন তো সব, এদিকে আয়। একালে জমিদারের প্রতাপ অনেক দিনই গেছে,
কিন্তু হৈমবতীর প্রতাপ যায় না, যাবার নয়। গৌরবর্ণা, দীর্ঘাঙ্গী পৌরা, চোখে অস্বাভাবিক দীপ্তি, মুখে রূঢ় ভাষা, এর প্রতাপ কবে যায় বা যাবে? হৈমবতীর অভিসম্পাত অতি রূঢ়, তাই ছেলেদের অভিভাবকেরা সন্ত্রস্ত হয়েই বললে, আজ্ঞে মা। তোরা ভেবেছিস কি? আজ্ঞে? নালিশ করব আমি গভর্নমেন্টের নামে। আজ্ঞে? ন্যাকা সাজছিস? কিন্তু শোন, সর্বস্ব বিক্রি করে আমি লড়ব। যদি হারি তবে দামোদরকে গলায় ন্যাংরা জড়িয়ে বেঁধে এখান থেকে চলে যাব। তা হৈমবতী পারেন। মামলা মোকদ্দমা তিনি অনেক করেছেন, গোমস্তা মারফতে নয়, নিজে সদরে গিয়ে উকিলদের সঙ্গে কথা বলেছেন, তাদের কথা বুঝে নিয়ে তবে তাদের ছেড়েছেন এবং নিজের কথা বুঝিয়ে তবে ক্ষান্ত হয়েছেন। স্বামীর মৃত্যুর পর উইল নিয়ে মস্ত মামলা হয়েছিল। উইল প্রবেট না হলে তাকে এ বাড়ি থেকে এক বস্ত্রেই হয়তো বেরিয়ে যেতে হতো। মামলা হয়েছিল বলরাম চ্যাটার্জির প্রথম পক্ষের একমাত্র পুত্র হৈমবতী সতীনের সন্তান নীলুর সঙ্গে। সে অনেক কাণ্ড। নীলুর জন্যই বলরাম অনেক দেখে শুনে অনেক মেয়ের মধ্যে পছন্দ করে হৈমবতীকে ঘরে এনেছিলেন। হৈমবতীও নিজেও সৎ মায়ের হাতে বড় হয়েছিলেন। এমন সৎ মা এবং এমন সৎ মেয়ে নাকি সেকালে কেউ দেখেনি। হৈমবতীর নিজের মা ছিল প্রখরা ও মুখরা, কিন্তু সৎ মা ছিল মধুভাষিনী। সেকালে হৈমবতীরও মুখে মধু ছিল, নয়নে মধু, বচনে মধু, রূপে মধু, গুণে মধু। মধু ছিল হৈমবতীর ভিতরে বাইরে সর্বত্র। একথা আজ কেউ বিশ্বাস করে না, কিন্তু ছিল। 3 বছরের মাত্রে নীলু সদ্য বিবাহিতা বধূটির কোলে চেপে এক মুহূর্তে মধুর ভাণ্ডারে মক্ষিকার মতো জীবনের বাসায় বাঁধা পড়ে গিয়েছিল। আজ থেকে 45 বৎসর আগের কথা। 15 বছরের নববধূ হৈমবতী। সেকালে পুণ্যিপুকুর সেঁজুতিব্রত করা মেয়ে, সৎ মায়ের কল্যাণে পাঠশালাতেও কিছু লেখাপড়া শিখেছিলেন। পুতুল খেলায় অভ্যস্ত মেয়ে। একালে মেয়ের তুলনায় তার অন্য যোগ্যতা তার কম ছিল, কিন্তু এক মুহূর্তে বাড়ি গৃহিণী হতে এবং নীলুর মা হতে যে যোগ্যতা এবং মনের গড়ন দরকার তা তার পূর্ণ মাত্রায় ছিল। তিনিও মেতে উঠেছিলেন নীলুকে নিয়ে। বলরাম চ্যাটার্জি খুশি হয়ে আশীর্বাদ করেছিলেন স্ত্রীকে। বয়সের পার্থক্যে বলরাম বৃদ্ধ স্বামী ছিলেন না। নীলুই তার প্রথম সন্তান। বয়স ছিল তার 30, যা একালের প্রথম পক্ষ পাত্রের বয়স, কিন্তু মনে মনে ছিলেন 50 বয়স্কের মতো প্রবীণ। 30 বৎসর বয়সেই থান ধুতি পরতেন তিনি। কাজী তরুণী পত্নীকে সমাদরের পরিবর্তে আশীর্বাদ করতে তার বাধেনি। সেকালের মেয়ে হৈমবতীও অবনত মস্তকে গভীর ভক্তির সঙ্গে গ্রহণ করেছিলেন। তার তরুণী চিত্ত এতটুকু ক্ষুণ্ণ হয়নি এবং সেই আশীর্বাদকে ফলবতী করে তুলতে চেষ্টা ত্রুটি করেননি। বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। নীলুকে নিয়েই তিনি বাপের বাড়ি গিয়েছিলেন। আবদারে ছেলে ছিল নীলু। তার আবদার এবং হৈমবতীর সেই আবদার রাখার বহর দেখে হৈমবতীর বাপ বলেছিলেন, এতটা ভালো নয় রে হৈম, তোর নিজের ছেলে হলে তখন কষ্ট পাবি বলে দিচ্ছি। এত কেন? হৈমবতী বলেছিলেন, আশীর্বাদ করো বাবা, ওই আমার কোল জুড়িয়ে থাক, আমি আর ছেলে চাই না। কি বললি? অবাক হয়ে গিয়েছিলেন বাপ। তারপর বলেছিলেন, ওরে, সতীনের ছেলে আর নিমে সমান, ঘি দিয়ে ভাজলেও মিষ্টি হয় না।
এরপর আর একদিন হৈমের অনুপস্থিতিতে নীলুর দুরন্তপনা দেখে তিনি বলেছিলেন, ওটাকে দেখলে আমার রাগ হয়, এবং কষে কান দুটিও মলে দিয়েছিলেন। হৈম বাড়ি ফিরতেই নীলু ফুঁপিয়ে কেঁদে উঠে বলেছিলেন, দেখো মা, দাদু আমার কান মলে কিরকম ফুলিয়ে দিয়েছে। আর বললে, হৈম ঠিক তার পরদিনই গরুর গাড়ি ভাড়া করে নীলুকে নিয়ে চলে এসেছিলেন। আসবার সময় বাপ বলেছিলেন, একটু কান মলে শাসন করেছি আর দুটো কথা বলেছি বলে এত হৈম, কিন্তু ও ছেলের ভবিষ্যতে হবে কি? বড়রামের গৌরবে গৌরবান্বিতা হৈম হেসে বলেছিলেন, কি আর হবে, ওকে তো আর 10 জনের মন রেখে চলতে হবে না, ও জমিদারের ছেলে। সেই নীলু 12 বছর বয়সে পড়তে গেল নিজের মামার বাড়ি শহরে। যাবার সময় হৈমবতী বলেছিলেন, দেখিস বাবা, কথায় আছে, সোনায় বাঁধা আঁকনে, তাতে বেড়ায় ভাগ্নে। মামার বাড়ি গিয়ে যেন মাকে ভুলিস নে। নীলু বলেছিল, ধ্যাত, আমি ওদের বাড়ি থাকবই না, আমি বোর্ডিংয়ে থাকব। কথা তাই ছিল। বড়রামও চাননি যে নীলু মামার বাড়িতে থাকে। জমিদারের ছেলে মামাই হোক আর যেই হোক, পরের ভাতে পোষ্য হবে কেন? তাছাড়া নীলুর নিজের মামারা পাখা ওঠা পিঁপড়ে। বড়রাম তাই বলতেন। ব্রাহ্মণ পণ্ডিতের ঘর। নীলুর মাতামহের পেশা ছিল গুরুগিরি। বড়রাম যখন বিবাহ করেছিলেন তখন তাই ছিল। তারপর এক শিষ্যের সঙ্গে ডিস্ট্রিক্ট বোর্ডের ঠিকাদারি শুরু করে নীলুর মামা অন্য মানুষ হয়ে গেলেন। পেশাটাই গিরি থেকে দাড়ি বা টাড়িতে, অর্থাৎ গুরুগিরি থেকে ঠিকাদারি বা কন্ট্রাক্টারি হয়ে দাঁড়ালো। একেবারে সেকালের নব্যতান্ত্রিক হলেন। বিয়ের সময় বড়রাম শ্যালকদের বলতেন, পটঝাড়া বামন, এবং শ্যালক বলতে লাগলেন, জমিদার না ড্রোনস। ছেলেকে পড়াতে পাঠাবার সময় বড়রাম শ্যালককে লিখলেন, নীলুকে তোমাদের ওখানেই পাঠাইতেছি, সে বোর্ডিংয়ে থাকিবে, তোমরা দেখাশোনা করিবে, অন্তত এই ভরসাটুকু করি। বড়রাম চাটুর্যে বলতেন, ভুল করেছি, জীবনে ওই একটা ভুল। বৎসর কয়েক পরেই নীলুর পরিবর্তন দেখা গেল। ধরা পড়ল সেবার ছুটির সময় বাহির বাড়িতে নীলুর ঘরে পাখির মাংসের কুঁচো হাড় থেকে। তক্তপোষের তলা পরিষ্কার করতে গিয়ে পেলেন হৈমবতীর নিজে। অনেকগুলি হাড়, সরু লম্বা। বৈষ্ণবের বাড়িতে পাখির হাড় কোথা থেকে এলো? বড়রাম অনুসন্ধান করে বের করলেন, কীর্তি নীলুর। মাহিন্দার গোপাল বাউরির সাহায্যে নীলু গোয়াল বাড়ি মুরগি রান্না করিয়ে রাত্রে ভক্ষণ করে। নীলুকে তিরস্কার করলেন, প্রায়শ্চিত্তের বিধান দিলেন। নীলু পলালো, গিয়ে হাজির হলো মামার বাড়িতে। মামা লিখলেন, একালে মুরগি খাওয়ার জন্য মাথা মোড়ানোর ব্যবস্থা দিয়াছেন শুনিয়া স্তম্ভিত হইলাম। ছেলের মা না থাকিলে এমনই হয়। সৎমা বলিয়াই হাড়গুলি আপনাকে তিনি দেখাইয়াছেন। নীলু এখানেই আসিয়াছে, এখানেই থাকিবে। লেখাপড়া শিখুক, মানুষ হোক, তাহার পর যদি সে সঙ্গত মনে করে তবে প্রায়শ্চিত্তাদি যা হয় করিবে। বড়রাম ছিলেন দুর্দণ্ড প্রকৃতির। তিনি নিজে গেলেন শহরে। শ্যালকের বাড়ির দরজার সামনের রাস্তার উপর দাঁড়িয়ে ডেকে বললেন, বের করে দাও নীলুকে, নইলে আমি থানায় যাব।
নীলুকে জোর করে নিয়ে এলেন বাড়ি এবং মাথা কামিয়ে প্রায়শ্চিত্ত করিয়ে তবে ছাড়লেন এবং হুকুম দিলেন, থাক পড়াই পর্যন্ত। হৈমবতী মাঝখানে পড়তে চেয়েছিলেন এবং পড়েছিলেনও। নীলুকে পিছনে রেখে নিজের বুকে বলরামের উদ্যত আঘাত নিতে চেয়েছিলেন, কিন্তু নীলুই পিছন থেকে তাকে আঘাত হেনে সরে যেতে বাধ্য করেছিল। সত্য সত্যি বলরাম নীলুকে প্রহার করতে উদ্যত হয়েছিলেন এবং হৈমবতী মাঝখানে নীলুকে ঢেকে আড়াল করে দাঁড়িয়ে বলেছিলেন, না, আমাকে খুন করো তুমি তার চেয়ে। বলরাম ক্ষান্ত হয়েছিলেন, কিন্তু নীলু হয়নি। সে পিছন থেকে হৈমবতীকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলেছিল, সরে যাও বলছি, রাক্ষসী কোথাকার ডাইনি, এতক্ষণে মায়াকান্না কাঁদতে এসেছ। এবং প্রায়শ্চিত্তের পর সেই দিন রাত্রেই নীলু ঘরের চাল কেটে বের হয়ে নিরুদ্দেশ হয়েছিল। নিরুদ্দেশ হয়নি, মামার বাড়িতেই সে গিয়েছিল। মামারাই তাকে লুকিয়ে রেখেছিলেন। এরপরই সে দিল নিষ্ঠুরতম আঘাত। মামাদের পরিচালনায় নীলুই আদালতের ধারস্থ হল। দরখাস্ত করলে তার বাবা বিমাতার প্রভাবে তার প্রতি স্নেহশূন্য, নিষ্ঠুর অত্যাচার করেন। সুতরাং সে আত্মরক্ষার জন্য মামার কাছে থাকতে চায়। আদালত সেই মর্মে নির্দেশ দিয়ে মাতৃহীন অসহায় বালককে রক্ষা করুন। তার সঙ্গে নীলুর মামা ফরোয়ার খরচ দাবি করে দরখাস্ত করলেন। বলরাম আদালতে গিয়ে বলে এলেন, ওই ছেলে তার ত্যায্য পুত্র, সুতরাং সে যেখানে খুশি থাকতে পারে। তাকে তিনি কোনো দিনই ঘরে নিয়ে যেতে চাইবেন না এবং ত্যায্য পুত্রকে তিনি কোনো খরচা দিতে বাধ্য নন। আদালত সে কথা শোনেনি। নীলুর 18 বছর বয়স পর্যন্ত মাসিক 25 টাকা খরচা দিতে আদেশ দিয়েছিল। হৈমবতী শয্যা পেতেছিলেন। উঠতে হলো স্বামীর অসুখে। বলরাম হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। হৈমবতীকে সংসার এবং বিষয়ের ভার নিতে হলো। হৈমবতীর আমূল পরিবর্তন হয়ে গেল। যে হৈমবতী নববধূরূপে ছিল মধুর ভাণ্ডারের মতো, সেই হৈমবতী হয়ে উঠল উগ্র বিষ ভাণ্ডের মতো কটু। যে ছিল আরতির ঘৃত প্রদীপের মতো স্নিগ্ধ, সে হল গৃহদাহী বহ্নির মতো প্রখর। বলরাম চাটুর্যে মারা গেলেন আরও 3 বছর পরে। মৃত্যুর পূর্বে উইল করে গেলেন। নীলুকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে হৈমবতীকে করে গেলেন বিষয়ের একচ্ছত্র উত্তরাধিকারিণী। নীলু সেই উইল নাকচের জন্য মামলা করলে। উইল জাল, তার সঙ্গে আরও অনেক কথা, কটু কুৎসিত অভিযোগ। হৈমবতী ডেকে পাঠালেন নীলুকে। নীলু লিখেও জবাব দিলে না। পত্রবাহককে মুখে বলে জবাব পাঠালে, হয় মামলা জিতে যাব, নয়তো ওই সম্পত্তি যখন নিলেমে বিক্রি হবে তখন নিলেম ডেকে কিনে যাব। হৈমবতীর চোখের জল মুহূর্তে শুকিয়ে গেল। অকস্মাৎ শোকের মেঘে বৈশাখের সূর্যের মতো যে জীবন প্রখরতা ঢাকা পড়েছিল, মেঘ কেটে সেই সূর্য আত্মপ্রকাশ করল। তিনি স্বামীর ক্যাম্বিসের ব্যাগে কাপড়, গামছা এবং পূজার্চনার জিনিসপত্র পুরে গোমস্তাকে সঙ্গে নিয়ে সদরে এসে হাজির হলেন। নীলুর মামার বাড়িতে নয়, উকিল বাড়িতে। সেই শুরু। নীলু মামলায় হারল, কিন্তু হৈমবতী আর মামলার তদবির ছাড়লেন না এবং মামলা যেন তার নেশায় দাঁড়াল। দিনান্তে একবার তিনি গ্রাম পরিভ্রমণ করতেন। কার কোথায় নতুন ঘর হচ্ছে, কে কোথায় নতুন জমি কাটাচ্ছে, সেখানে তার সুচাগ্র পরিমাণ জমি তারা চাপিয়ে নিচ্ছে কিনা দেখে আসতেন। যেখানেই সন্দেহ হতো সেখানেই নিজে দাঁড়িয়ে 4 হাত লম্বা দাঁড়া দিয়ে জমি মাপ করাতেন।
গোমস্তা মাপত, তিনি দাঁড়িয়ে থাকতেন। কখনো নিজেই এগিয়ে গিয়ে দাঁড়াটা গোমস্তার হাত থেকে টেনে প্রায় কেড়ে নিয়ে বলতেন, দাঁড়া যে লাফিয়ে চলছে গো, দাঁড়া চলবে শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম করার মতো, এমনি করে এমনি করে। হ্যাঁ, পেট ভরে আছে বুঝি, গুঁড়ি হয়ে দাঁড়াটা মাটিতে শোয়াতে পারছ না? এই থেকেই তিনি খান্ডারণী। এই থেকেই আজকালকার ছেলেরা ঝাঁসির রানীকে আবিষ্কার করে চিৎকার করে, মেরি ঝাঁসি নেহি দুঙ্গা। এতকাল চিৎকারটাই কানে ঠেকত তার। আজ মানেটা পরিষ্কার হলো। তিনি জ্বলে উঠলেন, বললেন, গভর্নমেন্টের নামে আমি মামলা করব। ছেলেগুলোর বাপের বাড়ি গিয়ে মুখের পর বলে এলেন। আসবার সময় একবার সরকারি কালীতলায় দাঁড়িয়ে চারদিক চেয়ে দেখলেন। এসব তাঁর। কেড়ে নেবে বললেই হলো। কেড়ে নিলে তিনি কি করবেন, কি নিয়ে থাকবেন? ঘর থেকে বেরোবেন কি করে? চিরটা কাল নিজের মাটি ছাড়া হাঁটেননি, পা দেননি। আজ শেষ বয়সে তিনি যথাসর্বস্ব পণ করে মামলা লড়বেন। সদর শহরে গিয়ে কিন্তু হৈমবতী দমে গেলেন। উকিল হেসে বললেন, তা কি করে হবে ঠাকুরুন? দেশের দাবি, অ্যাসেম্বলিতে আইন পাশ করে জমিদারি লোপ হচ্ছে, পার্লামেন্টে আইন করে সব বাধাবিঘ্ন ঘুচিয়ে দিচ্ছে। এ মামলা করে কি করবেন? বড় বড় রাজা মহারাজারা চুপ করে গিয়েছে। আমাদের মহারাজা নিজের বসত বাড়ি বাদে আর সব বাগান বাড়ি, গেস্ট হাউস, গোশালা, আস্তাবল সব বিক্রি করে দিচ্ছেন। বাগান বাড়ি ওখানে গেলে দেখতে পাবেন আসবাবপত্র একেবারে স্তূপাকারে করে ঢেলে নিলেম করে বিক্রি করে দিচ্ছে। খাস রাজবাড়ির সামনে দেখতে পাবেন 30-40 খানা সে আমলের ঘোড়ার গাড়ি, ব্রহাম ল্যান্ডো, ফিটন পড়ে আছে, সব বিক্রি হবে। অভিভূত হয়ে গেলেন হৈমবতী। অভিভূতভাবেই প্রশ্ন করলেন, বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ। তিনি সত্য সত্যই দেখতে গেলেন। দেখলেন উকিল একদিন তো মিথ্যে বলেনি। ট্রাক, গরুর গাড়ি, ঠেলা বোঝাই করে রাশি রাশি জিনিস চলেছে। চেয়ার, টেবিল, আয়না, ব্র্যাকেট, ঝাড় লণ্ঠন, ছবি, আলমারি, বই, মূর্তি, কত বিচিত্র আসবাব, যা হৈমবতীর চোখেও দেখেননি। হৈমবতী নীরব হয়ে গেলেন এবং বাড়ি ফিরে এসে ঘরের দুয়ার বন্ধ করলেন। তিনি এখানে থাকবেন কি করে? কোন মুখে বের হবেন পথে? নীলু হাসবে। জমিদারি গেল, লক্ষ্মী জনার্দনের সেবা কি করে চলবে? ক্ষতিপূরণ, হায় ক্ষতিপূরণ! না, তিনি এখানে থাকবেন না। লক্ষ্মী জনার্দনের শিলাকে গলায় বেঁধে তিনি চলে যাবেন বৃন্দাবনে। হ্যাঁ, পথ তিনি পেয়েছেন, এই পথ। যেদিন জমিদারি যাবে সেই দিনই সকালে তিনি চলে যাবেন। 1 বৈশাখ 1362 সাল। নীলকান্ত চ্যাটার্জি 10টার সময় ডিস্ট্রিক্ট বোর্ড অফিসে যাবার জন্য বের হচ্ছিল। সাইকেল হাতে বাড়ির ফটকটি বন্ধ করছিল। শহরের এক প্রান্তে ছোট একতলা একখানা বাড়ি এখনো সম্পূর্ণ হয়ে ওঠে নাই। সামনে বারান্দায় ঝিলমিলি হয়নি। কংক্রিটের ছাদ থেকে শিক বেরিয়ে আছে। অর্ধেক পলেস্তলা হয়নি। আরো অনেক কিছু অসম্পূর্ণ। জীবনে বহু উত্থান পতন হয়েছে। অবশ্য উত্থানও বড় নয়, পতনও বড় নয়।
নীলুর মামাতো ভাইরা অনেক করেছে, যুদ্ধের সময় লক্ষ টাকা উপার্জন করেছে। নীলু পারেনি। নীলুর মেজাজ ভালো নয়, কর্তাদের সঙ্গে ঝগড়া করে। ঘুষ দিতে গড়রাজি নয়, কিন্তু দেবার প্রস্তাব করতে পারে না। তবু চলে যাচ্ছে। 50-এর কাছে এসেছে বয়স। চুলগুলি সব পেকে গেছে। মুখে চোখে একটা কঠোর রূঢ়তার ছাপ পড়েছে। বাইসাইকেলখানা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পথে নেমেছে। একখানা সাইকেল রিক্সা এসে দাঁড়ালো। নামলেন হৈমবতী। নীলু চিনতে পারলে না। কে? কোথা থেকে আসছেন? নীলু? স্থির দৃষ্টিতে চেয়ে হৈমবতী প্রশ্ন করলেন। এমন বুড়ো হয়ে গেছিস বাবা? অবাক হয়ে গেল নীলু। কে? মা? আজ প্রায় 30 বৎসর পরে হৈমবতীকে দেখছে নীলু। চিনতে পারলেও বিশ্বাস হচ্ছে না। মা? হ্যাঁ, বৃন্দাবন যাব বাবা। জমিদারি তো গেল। তোমাকে ক্ষতিপূরণের টাকার কাগজপত্র সই সাবত করে দিয়ে যাই। টাকা নিয়ে আমি কি করব বাবা? তোমার টাকা তুমি নাও। 1 পয়সা জমিদারির আয় নষ্ট করিনি বাবা, বরং বাড়িয়েছি। নির্বাক হয়ে নীলু মায়ের মুখের দিকে চেয়ে রইল। 45 বছর আগের একটি ছবি তার মনে পড়ল। নববধূ হৈমবতীর সেই কোমল লাবণ্য ঢলঢল মুখের পানে সে তাকিয়ে মধুর ভাণ্ডারে মধু মক্ষিকার মতো অনির্বচনীয় শান্তি খুঁজে পেয়েছিল সে। মুহূর্তে রূঢ় কঠোর মানুষটির যেন কি হয়ে গেল। স্পর্শকাতর সুপরিপক্ক ফলের মতো দুটি চোখ যেন ফেটে গেল। গড়িয়ে বেরিয়ে এলো জলের দুটি ধারা। নীলু? মা? একবার বসতে হবে যে বাবা। কিন্তু বৃন্দাবন কেন যাবে মা? না বাবা, আর থাকতে পারবো না। কি নিয়ে থাকবো? কেন? জমি জেরাত বাগান পুকুর ওসব তুই নিস। ঠাকুর? নিজের বুকে হাত দিয়ে হৈমবতী হেসে বললেন, ঠাকুর আমি নিয়ে যাচ্ছি। নিজের যা জুটবে তাই ভোগ দেব, তাই প্রসাদ পাব। আজ তো আর জমিদারির অহংকার নাই। হাসলেন তিনি। আবার বললেন, তা নইলে তোর সঙ্গে হয়তো দেখাই হতো না রে। আমার অনেক অপরাধ মা, কিন্তু সেসব আমি সজ্ঞানে করিনি। মামারা। কথা আর বলতে পারলে না নীলু। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। কাঁদিস নে বাবা, কাঁদিস নে। দুঃখ জীবনে অনেক পেলাম মা, কতবার। আবার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। আবার বললে, একবার গ্রামে গিয়েছিলাম। ভাবলাম সন্ধ্যার পর চুপি চুপি গিয়ে ডাকবো মা। গেলামও, কিন্তু দরজার সামনে রাস্তায় দাঁড়িয়ে তোমার রাগের চিৎকার শুনলাম। কতকগুলো ছেলেকে তুমি বকছিলে। সে চিৎকার শুনে আমার ভয় হলো, যদি আমাকে অপমান করে ফিরিয়ে দাও। চুপি চুপি ফিরে পালিয়ে এলাম। হৈমবতী ও কথার উত্তর দিলেন না। তার চোখ পড়েছিল নীলকান্তের বাইরের ঘরের দরজাটির ফাঁক দিয়ে উঁকি মারা একখানি কচি মুখের দিকে। বছর 4 ছেলের একটি মুখ,
বহু পুরাতনকালের একখানি কচি মুখের ছাপ ওই মুখের মধ্যে। কে রে, কে ওটি? বলতে বলতে তিনি এগিয়ে গেলেন। এই যে তার ছোট্ট নীলু, সেই নীলু। 5ই বৈশাখ, কালবৈশাখীর ঝড় উঠেছিল। খাস খামারের আমতলায় ছেলেদের ছুটোছুটি পড়ে গেছে। আম পড়েছে, ওরা কুড়োচ্ছে। নীলকান্তের ছেলের হাত ধরে ছেলে মানুষের মতোই এসে দাঁড়ালেন ঠাকুরন হৈমবতী। কুড়ো বাবা, কুড়ো। ওরে, তোরা সব নিস নে, ওকেও দুটো দে, ওকেও দুটো দে। ছেলেরা থমকে গেল। হৈমবতী বললেন, আমার ছেলে রে, আমার ছেলে, নীলুর ছেলে। ওদের নিয়ে আজ ফিরে এলাম যে। কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই, কোনো দুঃখ নেই। ভাঙার মধ্যে এ কি নতুন গড়া গড়ে দিলে সে, যে শুধু ভাঙে আর গড়ে, গড়ে আর ভাঙে। আশ্চর্য, আজ তার কাছে পৃথিবী প্রশান্ত প্রসন্ন নবীন। এ যেন নতুন জীবন। না হলে কোথায় গেল জীবনের সকল উত্তাপ? এ যেন ব্যাধি মুক্তি, এ যেন জন্মান্তর, নতুন জন্ম। পরিপূর্ণ হয়ে গেছে জীবন নীলু ছেলের ছেলেকে পেয়ে। জন্মান্তর গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।